এই টেপা, জানিস আমরা এখন কোথায় বসে আছি? বারে, আর জানবো না, দিঘির পাড়ে। আরে বাবা, সে তো সকলেই জানে। এই দিঘিটার ইতিহাস কিছু জানিস? বাবা, রাজরাজাদের শুনেছি ইতিহাসের বইতে নাম লেখা থাকে, এই দিঘিরও? হ্যাঁ, আছে বই কি। এই দিঘির নাম হলো গলাকাটা দিঘি। বহু আগে এই তেপান্তরের মাঠ দিয়ে যদি কোনো একলা লোক যেত, তখন ডাকাতেরা তাকে লুট করে মেরে এই দিঘির পাঁকে পুঁতে রাখতো। তাই তখন থেকে এই দিঘির নাম হয়েছে গলাকাটা দিঘি। ও তাই? ও কে? ওই দেখ। কে রে? কই, কোথায়? ওই তো, কে যেন বসে। কি বললো রে লোকটা? কি জানি কি বললো, কিছুই বুঝলাম না। দেখে তো সাহেব মনে হচ্ছে, কিন্তু এই সময় এই অবস্থায় এই গায়ে কি ব্যাপার? ও মনে হচ্ছে খেতে চাইছে। আমারও না তাই মনে হচ্ছে। আমাদের সাথে এসো। দিদিকে গিয়ে বলো এক বাটি মুড়ি আর দুধ পাঠিয়ে দিতে, সাহেব খাবে। কেমন সাহেব রে? ভালো সাহেব। চল আড়ালে দাঁড়িয়ে দেখে আস। সাহেব এসেছে বরাকর থেকে, খুব গরিব, ওর কেউ নেই। বাবার কাছে আশ্রয় চেয়েছে। বাবা বলেছে থাকো, তবে আমাদের ঘরে যা জোটে তাই খেতে হবে। সাহেব তাতেই রাজি। সেই থেকে সাহেব আমাদের বাড়ি রয়ে গেল। গায়ের লোক দলে দলে আসতে লাগলো সাহেবকে দেখে। ঈশানের জন্য একটা ছোট তক্তপোষ পাতা ছিল সেখানে অনেকদিন। সেইখানে পুরানো তোষক ও থলের চট, একখানা পুরনো চাদর ও একটা বালিশ, একটা ছোট মশারি দিয়ে সাহেবকে শোবার ব্যবস্থা করে দিলেন মা। একখানা লোহার কলাই করা শান্তি আর একটা কলাই করা গেলা, এই আমরা দিয়েছিলাম ওকে, তাতে সে ভাত খেত। সাহেবের নাম ছিল থনটন। আমার মুখে ভালো উচ্চারণ হতো না, আমি বলতাম থনটন কাকা, কেউ বলতো ঠনঠন সাহেব। থনটন কাকা খেতে জানে না, মাছের ঝোল আর তালের গুড় একসঙ্গে মেখেছে। চলো দিদি, দেখে আসি। এর মানে খুব ঝাল, মাছের ঝোলে খুব ঝাল হয়েছে। এবার থেকে সাহেবের তরকারিতে ঝাল কম দেবে, কেমন? থনটন কাকা আমাদের, বিশেষত দিদিকে বড় ভালোবাসতে শুরু করল। ক্রমে একটু আধটু বাংলাও শিখে ফেললে আমাদের কাছে। দিদিকে বলতো অদ্ভুত বাঁকা সুরে, বিনা ডাল দেও, বাট দেও নো ডাল দেও। বেগুন ভাজা দেব? এই যে এই দেব? নো। আমাদের সে তাসের খেলা শেখাতো বাদলার দিনে বসে বসে। আমাকে ইংরেজি পড়াতো বটে, তবে তার বাঁকা বাঁকা জড়ানো উচ্চারণ আমি প্রথমটা বুঝতে পারতাম। একদিন বাবাকে বললাম, বাবা, সাহেব কাকা ইংরাজি জানে না। সে কি? কিরকম করে বলে, হাসি পাই। ও যা বলে ওই ঠিক উচ্চারণ, আমরা বলতে পারি না। ও ঠিক বলে, ও যা বলে তাই শিখবে। বাবা, কাকা ওটা কি বই বার করে পড়ে মাঝে মাঝে? ওটা হলো বাইবেল, সাহেবদের ধর্ম পুস্তক। বিনা। কি থনটন কাকা? খাটি দাও। এখনো রান্না হয়নি, মুড়ি দেব? দাও, বাট তেল নো। না, তেল দেব না। গুড় দেব? গুড় দাও।
সেবার জ্যৈষ্ঠ মাসের গরমে তাড়াতাড়ি সব আম পেকে গেল। আমি বললাম, ঠনঠন কাকা, আম পেড়ে নিয়ে আসি চলো, পুকুর ধারের বাগান থেকে। আমি সব পাকা আম খাবো। খেও খেও, এখন লগা নিয়ে চলো, আম পাড়তে হবে। পড়তে পারো? এ বোধহয় সাহেবের চিঠি। চিঠিখানা পেয়ে হঠাৎ ওর মুখ কেমন হয়ে গেল, সেখানেই খুলে পড়লো। পড়ে কি সব বলতে লাগলো ইংরাজিতে, আর নড়ে না, ওঠেও না। কখনো আপন মনে হাসে, কি বিড়বিড় করে বলে। রাত্রে বাবার কাছে শুনলাম, ঠনঠন কাকা অনেক টাকা পাবে বিলেতে। ওর এক খুড়ি না পিসি ছিল, সে মারা গেছে, ও তার সম্পত্তি পেয়েছে। বিলেতের উকিলরা চিঠি লিখেছে, ওকে যেতে হবে ওর দেশে। আমার তুমি অনেক উপকার করেছো। তোমার একটা উপকার আমি যাবার সময় করব। আমার সঙ্গে এক জায়গায় চলো, রেলে যেতে হবে। সমস্ত বাংলাদেশের কয়লার ক্ষেতের মধ্যে প্রথম শ্রেণীর কয়লা আছে এই জমির তলায়। আমি মাইনিং ইঞ্জিনিয়ার, আমি নিজে পরীক্ষা করে দেখেছি। কেন আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম, কেন এমন অবস্থায় পড়েছিলাম, সে কথা আমি পরে জানাবো সময় মতো। এখন আমার পরামর্শ, এই জমির বন্দোবস্ত নাও কিংবা কেন। কেউ জানে না এই টিলার নিচে কি অমূল্য সম্পদ লুকোনো আছে। আমার কথা অবিশ্বাস করো না। এই জমিটা আমি নিজে কিনবো ভেবেছিলাম, কিন্তু অবস্থার ফেরে তা আর ঘটল না। তার জন্য কোনো দুঃখ নেই। তুমি আমাকে নিজের ঘরে নিজের সহোদর ভাইয়ের মতো স্থান দিয়েছিলে, তার খানিক প্রতিদান দিতে পেরে আমি খুব খুশি। আমার কথা শোনো, বড়লোক হয়ে যাবে। বিনা মায়ের বিয়েতে যৌতুক দিলাম এই জমি। কাউকে এই কথা বলো না, ঘৃণা করেও না, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। কিন্তু মশাই, এই জমিন তো বহুকাল থেকে পতিত আছে, একে আপনি কি করবেন? চাষবাস করব। সে কি মশাই, এই পাথুরে ডাঙা আছে, কি চাষ হবে এখানে? আরে চাষের জমি হলে এতকাল পতিত থাকতো নাকি? তাছাড়া তীর সীমানায় কোনো তো জলও নেই, কি চাষ করবেন আপনি? গরু মহিষ পুষব, চাষ করব, বাসও করব, সবই করব। আমায় কি দিবেন? কেন গরিবের উপর জুলুম করবেন? আপনাকে খুশি করব। কত? 100 টাকা। না মশাই, এতে হবে না। 150? না না, এতেও হবে না। আপনি বলুন কত? 10,000 টাকা, 5 বছর পরে। নগদ দিতে হবে না, লেখাপড়া করুন। এরা কলকাতার বড় লোক, এরা কি বা জানে। আমি আন্দাজে বুঝেছি, তবে আপনাকে তো নগদ দিতে হবে না,
একটা ওই কর্জনামা মতো করে রেজিস্ট্রি করা থাকবে, বুঝেছেন? যেন ওই আপনি 10,000 টাকা ধার নিলেন আমার কাছ থেকে। সে হবে না, রেজিস্ট্রির টাকার লেনদেন নিজের হাতে করবে। 10,000 টাকা কে দেবে? আরে বাবা, তার ব্যবস্থা হয়ে যাবে। এসব রোগের ওষুধ আছে আমার কাছে। হ্যাঁ, আরে জমি রেজিস্ট্রি হয়ে গেলে দেবেন, ব্যাস হয়ে গেল। তবে আমরা জমিদারকেও ফাঁকি দিইনি। এখন সে জমির আয় বাৎসরিক 1.5 কোটি টাকা। জমিদারের নাবালক ছেলেকে আমরা 2,000 টাকা ফি বছর দিই। আজ আমাদের যা কিছু দেখছেন এসব সেই পালনড়ি কয়লার খনি থেকে। এখন আমাদের 10টা কয়লার খনি, কিন্তু কোনোটা পালনড়ির মতো নয়। পালনড়ি আমার লক্ষ্মীর ঝাঁপি। এই আপনারা টনটন কাকার ছবি দেখবেন? চলুন পাশের ঘরে। ক্যামেরায় তোলা ছবি? না, আসলে ওটা ঠিক তোলা ছবি বা ফটো নয়, আর্টিস্ট দিয়ে আঁকিয়েছিলাম। আমি বলে দিয়েছিলাম চেহারার বর্ণনা, অবশ্যই যতটা মনে ছিল। আর একবার চা খান না, আমি বলে দিচ্ছি। সাহেবের আর কোনো খবর পাননি? না, মনে হয় বিলেতে যাবার পথেই মারা গেছে। না হলে অন্তত বিনা দিদির খবর সে ঠিক নিত। চলুন টনটন কাকার অয়েল পেন্টিংটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, এই ঘরে আসুন।